হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর পঞ্চম অধ্যায়ের আলোর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এর আগে পর্যন্ত আমরা প্রিজম পর্যন্ত আলোচনা করেছি। এরপরে আজকে আমরা আলোচনা করব লেন্স সম্পর্কে। লেন্স কী জিনিস, তারপরে লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা দেখব, লেন্সের আলোক কেন্দ্র কী দেখব, এবং দুটো স্পেশাল টাইপের লেন্স, যেটা হচ্ছে উত্তল লেন্স এবং অবতল লেন্সের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, অবতল লেন্সের অপসারী ক্রিয়া এবং ফোকাস বিন্দু, দুটো লেন্সেরই এই জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব লেন্স কাকে বলে। দেখো, লেন্স যদি তোমাদের বেসিক আইডিয়া দিই যে লেন্স কী জিনিস, কোথায় দেখতে পাই আমরা, তাহলে আমরা বলবো আমরা যে চশমাগুলো পরে থাকি পাওয়ারের চশমা, নর্মাল সানগ্লাস নয়, পাওয়ারের যে চশমা হয় সেগুলোর মধ্যে লেন্সের ব্যবহার করা হয়। এছাড়া আর কোথায় হয়, এছাড়া আমাদের যে ম্যাগনিফাইং গ্লাস থাকে, যেটাকে আমরা আতস কাঁচ বলে থাকি, যার মধ্যে দিয়ে আমরা কোনো ছোট জিনিসকে বড় করে দেখি, সেইগুলো হচ্ছে আমাদের লেন্স। আর কোথায় ব্যবহার হয়, আমাদের ক্যামেরার মধ্যে লেন্স ব্যবহার করা হয়, আমাদের অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে লেন্স ব্যবহার করা হয়, এবং আমাদের চোখের মধ্যেও কিন্তু লেন্স থাকে। তো এই লেন্স কী জিনিস, দেখো, লেন্স বলছে যে দুটো গোলীয় তল নিয়ে গঠিত, দুখানা গোলীয় তল, অর্থাৎ এই একটা গোলীয় তল এবং আর একটা গোলীয় তল নিয়ে গঠিত যে জ্যামিতিক একটা আমাদের গঠন তৈরি হয়, সেটাকে আমাদের লেন্স বলা হবে। এটা একটা প্রতিসারক মাধ্যম। তাহলে লেন্সের সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, তাহলে লিখব দুটি গোলীয় তল। অনেক সময় একটা গোলীয় তল একটা সমতলও থাকে। একটি গোলীয় তল, একটি সমতল দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দেখো, দুটি গোলীয় এবং একটি গোলীয় একটি সমতল। দেখো, লেন্স ক প্রকার হয় আমি একটু ছবি এঁকে বোঝাই। দেখো, এই এক প্রকারের লেন্স হয়, অর্থাৎ দুটো গোলীয় তল এইভাবে অ্যাটাচ থাকতে পারে, এই এক প্রকার লেন্স হয়। আর এক প্রকার লেন্স হয় দুটো গোলীয় তল এইরকমভাবে অ্যাটাচ থাকতে পারে। তো এই হয়ে গেল আমাদের দুটো গোলীয় তল নিয়ে। এছাড়াও আরও কী হতে পারে, এরকম লেন্স হতে পারে, এই একটা গোলীয় তল, এই আর একটা গোলীয় তল, এইটাও এক প্রকারের লেন্স হতে পারে। আর এক প্রকারের হতে পারে একটা এরকম আর একটা সমতল, এইভাবে একটা লেন্স হতে পারে। আর এক কীরকম লেন্স হতে পারে না, একটা এরকম তল এবং আর একটা সমতল। এই এতগুলো প্রকারের আমাদের লেন্স হতে পারে। এই লেন্সগুলোকে কি বলা হয়, দেখো, এই প্রকারের লেন্সটাকে বলা হয় আমাদের উত্তল লেন্স, এই প্রকার লেন্সটাকে বলা হয় অবতল লেন্স, এবং এগুলোকে বলা হয় উভ উত্তল লেন্স, এটাকে বলা হয় সম অবতল লেন্স, এটাকে বলা হয় সম উত্তল লেন্স। তো আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এই দুটো টাইপের লেন্স নিয়ে আলোচনা করব। এইগুলোর ব্যবহারই আমাদের বাস্তবিক জীবনে অনেক বেশি, এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, এবার চলে যাই আমরা লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞাতে, তাহলে তোমরা লেন্সের গঠন সম্পর্কে আরও ভালো করে বুঝতে পারবে। লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞাতে যাওয়ার আগে আমি একটা বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে চাই যে লেন্স এবং দর্পণের মধ্যে কি পার্থক্য। দেখো, যদি আমরা উত্তল লেন্সকেই ধরি, এই হলো আমাদের একটা উত্তল লেন্স। আর যদি আমরা একটা উত্তল দর্পণকে ধরি, এই হলো আমাদের একটা উত্তল দর্পণ। এই দুটোর মধ্যে পার্থক্য কি, দেখো, এটা হচ্ছে লেন্স আর এটা হচ্ছে দর্পণ। দেখো, লেন্সে সবসময় আলোর প্রতিসরণ হয়, আর দর্পণে কখনো প্রতিসরণ হয় না, দর্পণে আলোর প্রতিফলন হয়। এটা কিন্তু একটা বেসিক পার্থক্য লেন্স এবং দর্পণের মধ্যে। দর্পণে আমাদের আলোর প্রতিফলন হয় আর লেন্সে আলোর প্রতিসরণ হয়। অর্থাৎ কিভাবে না, এখানে যদি আলোক রশ্মি আসে তাহলে এর মধ্যে আলোর প্রতিসরণ ঘটবে এইভাবে। অর্থাৎ আলো এদিক থেকে ওদিকে চলে যাবে। আর দর্পণের ক্ষেত্রে কি হবে, আলো
প্রতিফলিত হবে, আলো প্রতিফলিত হবে। এই হচ্ছে আমাদের মেন পার্থক্য, যে লেন্সের মধ্যে আমাদের আলোর প্রতিসরণ হয় আর দর্পণের মধ্যে আলোর প্রতিফলন হয়। চলো এবার আমরা লেন্স সংক্রান্ত কয়েকটা সংজ্ঞায় চলে যাব। দেখো লেন্সের গঠন কিভাবে করা হয়, ঠিক যেভাবে আমাদের দর্পণের গঠন করা হয়েছিল লেন্সেরও ঠিক সেইভাবেই আমাদের গঠন করা হবে। অর্থাৎ এখানে আমরা দুটো গোলক নেব। দেখো এই একটা গোলক, বৃত্ত নয় কিন্তু গোলক, অর্থাৎ ফুটবল লাইক স্ট্রাকচার, এবং আর একটা গোলক একই মাপের বা ভিন্ন মাপের আর একটা গোলক। তাদেরকে যদি আমি এইভাবে প্লেস করি তাহলে এর মাঝখানে যে চিত্রটি গঠন হচ্ছে সেটাকে আমরা বলবো উত্তল লেন্স। সেটাকে আমরা বলবো কি? উত্তল লেন্স। এইভাবে গঠন হয়। এবং আমরা যদি গোলক দুটোকে একটু দূরে প্লেস করি, অর্থাৎ একটা এইভাবে এবং আর একটা পরস্পর ছেদ যদি না করে, গোলক দুটো, তাহলে এইভাবে যদি আরেকটা আমরা গোলক অঙ্কন করি এবং এই গোলক দুটোকে একটা সরলরেখার মাধ্যমে যদি আমরা যোগ করি এইভাবে একটা দুটো, তাহলে এদের মাঝখানে যে চিত্রটি গঠিত হয় সেটাকে বলা হবে আমাদের অবতল লেন্স। এটা হবে আমাদের অবতল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স এবং এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। না, এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হবে আমাদের অবতল লেন্স। এবার এই সংক্রান্ত কয়েকটা সংজ্ঞার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কী জিনিস? দেখো এই উত্তল লেন্স বা অবতল লেন্সের যে গলীয় তলগুলো, এগুলোকে এক একটা গলীয় তল বলা হয়। তাহলে লেন্সের দুখানা গলীয় তল, এই গলীয় তলগুলো যে গোলকের অংশ সেই গোলকের একটা করে কেন্দ্র থাকবে, যে গোলকের অংশ সেই গোলকের একটা করে কেন্দ্র থাকবে। এই কেন্দ্রগুলোকে আমাদের বলা হবে ওই লেন্সের ওই তলের বক্রতা কেন্দ্র। অর্থাৎ এই উত্তল লেন্সের এই দিকের তলটার বক্রতা কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হবে C1 এবং C2 দিয়ে আমরা প্রকাশ করি এবং এটাকেও C1 C2 দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বক্রতা কেন্দ্র বলবো কোনো লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে। অর্থাৎ যে কোনো লেন্স, উত্তল হোক বা অবতল লেন্স, এদের বক্রতা কেন্দ্র কটি করে? দুটি করে, কারণ দুটো করে গলীয় তল, এই একটা গলীয় তল এবং এই একটা গলীয় তল, এর ক্ষেত্রেও এই একটা গলীয় তল, এই একটা গলীয় তল। তাহলে এদের বক্রতা কেন্দ্র আমাদের দুটো করে হবে। এই গেল বক্রতা কেন্দ্র। এরপর আমরা যাব বক্রতা ব্যাসার্ধ কী জিনিস। দেখো এই একইভাবে এই যে গলীয় তলটা যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ তাকে বলা হবে আমাদের ওই তলের বক্রতা ব্যাসার্ধ। দেখো এইটা এবং এই তলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হবে এইটা এবং এই তলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হবে এইটা। তাহলে বক্রতা ব্যাসার্ধ যে লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে। এক্ষেত্রে যদি আমি নাম দিই
এখানে n1 এবং এখানে n2, এখানে n1 এবং এই পয়েন্টটাকে n2, তাহলে আমরা বলবো যে c1 n1 এবং c2 n2 এগুলি হলো বক্রতা ব্যাসার্ধ। বেশ, এরপরে যে সংজ্ঞাটা দেখব সেটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। দেখো লেন্সের প্রধান অক্ষ কী জিনিস? লেন্সের প্রধান অক্ষ বলা হয় লেন্স যে দুটি গোলকের অংশ, লেন্সের গলীয় তল দুটি যে দুটো গোলকের অংশ তাদের কেন্দ্র দুটোকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় যা লেন্সের মাঝখান দিয়ে যায় তাকে বলা হয় আমাদের প্রধান অক্ষ। অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটোকে যদি আমরা যোগ করি একটা রেখার মাধ্যমে, তাহলে যে সরলরেখাটি পাওয়া যায় লেন্সের মাঝ বরাবর, সেটাকে আমাদের বলা হবে প্রধান অক্ষ। তাহলে লেন্সের বক্রতা কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। চিত্র অনুযায়ী প্রধান অক্ষ কোনটি? C1 C2 সরলরেখাটি, অর্থাৎ C1 C2 সরলরেখাটি হলো প্রধান অক্ষ। তো আমরা লেন্স সংক্রান্ত 3টে সংজ্ঞা পড়লাম। এবার আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেন্সের আলোক কেন্দ্র কী জিনিস। তো এবার আমরা আলোক কেন্দ্র নিয়ে আলোচনা করব। দেখো আলোক কেন্দ্র উত্তল লেন্সের ক্ষেত্র এবং অবতল লেন্সের ক্ষেত্র। দেখো উত্তল লেন্স এবং অবতল লেন্সের আলোক কেন্দ্র বুঝতে গেলে আগে আমাদের ছবিটা বুঝতে হবে। দেখো প্রথমে আমরা একটা উত্তল লেন্সের ছবি আঁকি। উত্তল লেন্সের ছবি আঁকতে গেলে এইভাবে আগে একটা স্ট্রাকচার করবে তোমরা। এই হলো আমাদের একটা উত্তল লেন্স এবং একটা অবতল লেন্সেরও সঙ্গে সঙ্গে আঁকি। এই হলো আমাদের একটা অবতল লেন্স। দেখো এই উত্তল লেন্স এবং অবতল লেন্সের x ড্যাশ এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। দেখো এবার আলোক কেন্দ্র সংজ্ঞা বলে যে লেন্সের ওপর লেন্সের ভেতর দিয়ে এমন একটা বিন্দু আছে যেখান দিয়ে আলোকরশ্মি যখন যাবে তখন যদি লেন্সের একটা তলে আলোকরশ্মি আপতিত হবে এবং আরেকটা তল দিয়ে প্রতিসিত হয়ে বেরোবে, এই আপতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মি যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয় তাহলে লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময় প্রধান অক্ষের ঠিক যে বিন্দুতে আলোকরশ্মিটি প্রধান অক্ষকে ছেদ করবে সেই বিন্দুটাকেই বলা হয় আমাদের আলোক কেন্দ্র। দেখো ঘটনাটা অনেকটা এই রকম। মনে করো একটা আলোকরশ্মি এইভাবে লেন্সের উপরে আপতিত হয়েছে, তো লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ ঘটবে। এই লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মির এইভাবে এসেছে এবং এরপরে আবার একটা প্রতিসরণ ঘটবে এবং এই প্রতিসরণটার যে প্রতিসিত রশ্মিটা হবে সেটা আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ এইভাবে। অবতল লেন্সের ক্ষেত্রেও তাই হবে।
দেখ, লেন্সের মধ্যে যদি আলোক রশ্মি এমনভাবে আপতিত হয়, এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, লেন্সের মধ্যে যদি কোনো রশ্মি এমনভাবে আপতিত হয় যে লেন্সের দ্বিতীয় তল থেকে নির্গমনের সময় যে প্রতিসৃত রশ্মি হবে, যে প্রতিসৃত রশ্মিটা হবে সেই রশ্মিটা আপতিত রশ্মির সাথে সমান্তরাল হবে। অর্থাৎ যদি আমি এই রশ্মিটাকে সোজাভাবে বাড়ি দিতাম তাহলে এরকম সোজাভাবে যাবে, অর্থাৎ কোনো কৌণিক চ্যুতি ধরা পড়বে না। তাহলে এই লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় এই আলোক রশ্মিটা প্রধান অক্ষকে ঠিক যে বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই বিন্দুটা ও বিন্দু, সেই বিন্দুকেই বলা হবে ওই লেন্সের আলোক কেন্দ্র। এটা উত্তল লেন্সের জন্যও সত্যি এবং অবতল লেন্সের জন্যও সত্যি। দেখো, এইটা হচ্ছে আলোক কেন্দ্র। আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। তাহলে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে বলা হবে আমাদের আলোক কেন্দ্র। তাহলে সংজ্ঞা যদি লিখি তাহলে লিখব লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের সমান্তরাল হয় তবে আলোক রশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। এই হচ্ছে আমাদের লেন্সের আলোক কেন্দ্র। আচ্ছা, এবার এই লেন্সগুলো অনেক মোটা লেন্স। এবার যদি সরু লেন্স নেওয়া হয় তাহলে কিন্তু আলোক কেন্দ্রের সংজ্ঞাটা একটু পাল্টে যায়। সরু লেন্সের ক্ষেত্রে কীরকম সংজ্ঞা হয় চলো এবার আমরা সেটা দেখব। এই আলোক কেন্দ্র এবার দেখব আমরা সরু লেন্সের ক্ষেত্রে। সরু লেন্সের ক্ষেত্রে দেখো, যদি লেন্স সরু হয় অর্থাৎ এরকম খুব সরু লেন্স, সরু লেন্স, সেক্ষেত্রে আলোক কেন্দ্র সংজ্ঞা বলছে এবং এদের একটা করে প্রধান অক্ষ থাকবে। প্রধান অক্ষ যে যদি আলোক রশ্মি লেন্সের মধ্যে এমনভাবে আপতিত হয় যে আলোক রশ্মি যে পথ ধরে প্রবেশ করছে সেই পথ ধরেই নিঃসৃত হয়ে যাচ্ছে, যে পথ ধরে আপতিত হচ্ছে সেই পথ ধরেই নিঃসৃত হচ্ছে, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটছে না। আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটছে না। আলোক রশ্মির কোনো প্রকার চ্যুতি ঘটছে না, অর্থাৎ যে পথে আপতিত হচ্ছে সেই পথেই আমাদের প্রতিসৃত হচ্ছে। তাহলে আলোক রশ্মিটি প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকেই বলা হবে আমাদের আলোক কেন্দ্র। সেই বিন্দুটাকেই বলা হবে আমাদের আলোক কেন্দ্র। এই হলো আমাদের সরু লেন্স বা পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র। তো চলো এবার আমরা
উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এবং অবতল লেন্সের অপসারী ক্রিয়া এগুলো কি আমরা খেয়াল করব। দেখো, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া জানতে গেলে আগে আমাদের একটু উত্তল লেন্স সম্পর্কে জানতে হবে। উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্স কাকে বলবো আমরা? উত্তল লেন্সের সংজ্ঞা যদি বলতে বলে তাহলে আমরা এরকম বলতে পারবো যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু হয়ে আসতে থাকে, ক্রমশ সরু হয়ে আসতে থাকে, তাকে উত্তল লেন্স বলে, উত্তল লেন্স বলে। অর্থাৎ এই যদি আমাদের একটা উত্তল লেন্স হয়, তাহলে কি হয়, এর মধ্যভাগটা কিন্তু তুলনামূলকভাবে মোটা এবং যত প্রান্তের দিকে অর্থাৎ এদিকে এবং এদিকে আসা যায় তত কিন্তু আস্তে আস্তে সরু হতে থাকে, এটাকে বলা হয় আমাদের উত্তল লেন্স। দেখো এবার অভিসার মানে কি? অভিসার মানে হচ্ছে যে যখন অভিসারী রেখা কাকে বলে, যখন চারিদিক থেকে রেখা এসে একটা পয়েন্টে মিলিত হয় তখন সেই সমস্ত রেখাগুলোকে বলা হয় আমাদের অভিসারী রেখা। অর্থাৎ এই টাইপের রেখাগুলো যখন চারিদিক থেকে রেখা এসে একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করে তখন এই রেখাগুলোকে বলা হয় অভিসারী রেখা। তো এই উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া কী জিনিস দেখো, তাহলে বুঝতে হবে যে উত্তল লেন্সের ওপর এর প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি আসে, দেখো এর একটা প্রধান অক্ষ থাকবে, এই আমি ধরলাম এদের প্রধান অক্ষ, এটা হলো উত্তল লেন্সের প্রধান অক্ষ। এবার এই উত্তল লেন্সের ওপর যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে পড়ে, অর্থাৎ এইভাবে, উত্তল লেন্সের ওপর যদি এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মিগুচ্ছ এসে আপতিত হয়, তাহলে এই আলোকরশ্মিগুলো প্রতিসৃত হয়ে লেন্সে প্রতিসরণ ঘটবে, কোন দিকে কিভাবে যাবে এই আলোকরশ্মিগুলো এখান থেকে প্রতিসৃত হয়ে এই প্রধান অক্ষের ওপরই একটা বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ এরা সবাই গুটিয়ে আসবে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে, এরা এসে মিলিত হবে পরস্পরের সাথে। এইভাবে আমাদের মিলিত হবে। অর্থাৎ এই রশ্মিগুলো কোন রশ্মিতে পরিণত হবে? অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে। এই রশ্মিগুলোকে কি বলা হবে? অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ। এটা হচ্ছে আমাদের উত্তল লেন্সে আলোর প্রতিসরণের নিয়ম।
এবার এই কারণে বলা হয় যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স। এবার কেন বলা হয় এবং এই কেন হয় এরকম, এর যদি উত্তর খুঁজতে যাওয়া হয় তাহলে দেখো কারণ হচ্ছে এই লেন্সটাকে তুমি ছোট ছোট খণ্ডে ভাগ করো, এই লেন্সটাকে তুমি ছোট ছোট খণ্ডে ভাগ করো, অর্থাৎ এইভাবে যদি ছোট ছোট খণ্ড আমরা তৈরি করতে পারি, এই একটা খণ্ড, এইখান থেকে এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এইখানে এই একটা খণ্ড, দেখো এই খণ্ডগুলো কার মতো বিহেভ করছে। তুমি একটা এই ওপরের খণ্ডটাকে নিয়ে যদি তুমি পাশে ভালো করে দেখো তাহলে দেখো এই খণ্ডটা এইভাবে আসছে, তারপরের খণ্ডটা এইভাবে আমাদের ক্রিয়েট হচ্ছে, তারপরের খণ্ডটা আমাদের এইভাবে ক্রিয়েট হচ্ছে এবং তারপরেরটা এইভাবে, তারপরেরটা এইভাবে। ওপরেরটা এবং নিচের খণ্ডটাকে যদি তোমরা দেখো খেয়াল করে যে এটা প্রিজম লাইক স্ট্রাকচার আমাদের দিচ্ছে। কার মতো স্ট্রাকচার? প্রিজমের মতো, প্রিজম লাইক স্ট্রাকচার আমাদের কিন্তু দিচ্ছে। এবার আমরা প্রিজম আগে পড়েছি যে প্রিজমে আলোক রশ্মি কোন দিকে বেঁকে যায়, প্রতিষ্ঠিত হয় না, প্রিজমের মধ্যে যদি কোনো আলোক রশ্মি এইভাবে আসে তাহলে প্রিজমের মধ্যে ভূমির দিকে সে বেঁকে যায়, প্রিজমের মধ্যে আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে যায়। তাহলে আমরা একটা উত্তল লেন্সকে অনেক কটা প্রিজমের সমষ্টি হিসেবে ধরতে পারি। দেখো ওপরের প্রিজমে নিচের দিকটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই দিকটা হচ্ছে ভূমি, সেই জন্য আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে গেছে। তাহলে এই প্রিজমটাও, এটাও একটা প্রিজম, মনে করো এর মাথাটা ভেঙে গেছে, তাহলে এর ক্ষেত্রেও কী হবে, আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে যাবে। এবং মাঝের যে স্ল্যাব, মাঝের যে অংশটা আছে সেটা আমাদের আয়তকার কাঁচের একটা স্ল্যাবের মতো আচরণ করে, অর্থাৎ এর মধ্যে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, সমানভাবে পড়ে এবং এইভাবেই বেরিয়ে যায়। এরপরে প্রিজমগুলো কিন্তু উল্টোনো প্রিজম হয়ে যায়, অর্থাৎ এর ভূমিগুলো ওপর দিকে হয়ে যায়। দেখো এই প্রিজমটা দেখো, এর ভূমি এই দিকে, সেই জন্য আলোক রশ্মি এখানে আসার পর এই দিকে বেঁকে যায় এবং এই আলোক রশ্মি এখানে আসার পর এই দিকে বেঁকে যায়, অর্থাৎ আলোক রশ্মিগুলো অভিসারী আলোক রশ্মিতে পরিণত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার কারণ কি, যে উত্তল লেন্স অনেকগুলো প্রিজম এবং একটি কাঁচের স্ল্যাবের স্ট্রাকচার, এগুলোকে ভাগ করে অসংখ্য আমাদের প্রিজম এবং একটি কাঁচের স্ল্যাব পাওয়া যাবে। এবং এবার আমরা জানি যে প্রিজমের মধ্যে আলোক রশ্মি পড়লে আলোক রশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, সেই কারণে প্রধান অক্ষের ওপর দিকে, প্রধান লেন্সের প্রধান অক্ষের ওপর দিকে যে রশ্মিগুলো সেগুলো প্রধান অক্ষের দিকে বেঁকে যায় এবং প্রধান অক্ষের নিচের যে আলোক রশ্মিগুলো সেগুলো প্রধান অক্ষের দিকে অর্থাৎ উপর দিকে বেঁকে যায় এবং এরা সবাই এসে একটা বিন্দুতে মিলিত হয়, ফলে আলোক রশ্মিগুলোকে অভিসারী আলোক রশ্মি বলে মনে হয়। এটাই হচ্ছে কারণ যে আমাদের উত্তল লেন্সের অভিসারী লেন্সের মতো আচরণ করার। তাহলে এবার আমরা দেখব অবতল লেন্স অপসারী ক্রিয়ার মতো কেন আচরণ করে। সেটা জানতে গেলে আগে আমাদের এরই মতো অবতল লেন্স কাকে বলে জানতে হবে। দেখো অবতল লেন্স ঠিক উত্তল লেন্সের বিপরীত জিনিসটা ঘটে। যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক মোটা হয় তাকে অবতল লেন্স বলে, অবতল লেন্স বলে। দেখো অবতল লেন্সের যদি আমি ছবি আঁকি তাহলে অবতল লেন্সকে এইভাবে আমরা ড্র করতে পারি, এইভাবে আমরা ড্র করতে পারি। এবার এই অবতল লেন্সকে ঠিক উত্তল লেন্সকে যেরকমভাবে ভেঙেছিলাম আমি যদি কাট করি তাহলে দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এবং এই পজিশনগুলো যদি আমি কাট করি তাহলে ছবিটা কীরকম আসবে।
তাহলে আমরা এরকম স্ট্রাকচার পাবো। তাহলে আমরা এরকম স্ট্রাকচার পাবো, এরকম স্ট্রাকচার পাবো। এগুলোও কি, এগুলো হচ্ছে আমাদের প্রিজমের সমষ্টি, এগুলোও কিন্তু এক প্রকারের প্রিজম। দেখো এটাকে কেন প্রিজম বলতে পারি, এর যদি ওপরের পোর্শনটা থাকতো সে এইভাবে উঠে গিয়ে একটা প্রিজমের স্ট্রাকচার করতো, তো এই ওপরের অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু আমার নিচের অংশটা আছে, তো এটাও একটা প্রিজমের মতো আচরণ করবে। এটাও একটা প্রিজম, এটাও একটা প্রিজম এবং এটাও একটা প্রিজম, এবং মাঝখানেরটা কি কাঁচের স্ল্যাবের মতো আমাদের আচরণ করছে। তাহলে আমরা জানি, এবং এই প্রিজমের ভূমিগুলো কোন দিকে, এই ওপরের দিকে, কাঁচের স্ল্যাবের ওপরের দিকে যে দুটো প্রিজম আছে ভূমিগুলো হচ্ছে ওপরের দিকে, আর এই প্রিজমের ভূমিগুলো হচ্ছে এই নিচের দিকে। তাহলে প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি যে আলোক রশ্মি কোন দিকে চলে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে। এক্ষেত্রেও তাই হবে, ভূমির দিকে বেঁকে যাবে। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে কোনো প্রতিসরণ ঘটবে না, মানে কোনো চ্যুতি ঘটবে না, সোজাভাবে চলে যাবে। এই প্রিজমের মধ্যে এলে ভূমির দিকে বেঁকে যাবে, আবার এই প্রিজমের মধ্যে আলোক রশ্মি এলে এটাও ভূমির দিকে বেঁকে যাবে। অর্থাৎ আলোক রশ্মি কী হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, আলোক রশ্মি ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়ার ঘটনা কি বলা হয় আমাদের অপসারী ক্রিয়া। এটা কি বলা হয় আমাদের অপসারী ক্রিয়া। অপসারী রশ্মি কাকে বলে, যখন একটা বিন্দু থেকে আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যায়, যখন একটা বিন্দু থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে বা কোনো রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হয় আমাদের অপসারী রশ্মি। এই হচ্ছে আমাদের অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এবার লেন্সের মধ্যে আলোর প্রতিসরণের গঠনটা কীরকমভাবে হয়, চিত্রটা সেটা আমরা দেখব। দেখো এই হচ্ছে আমাদের একটা অবতল লেন্স। এবার এই অবতল লেন্সের একটি প্রধান অক্ষ থাকবে, এই হলো আমাদের অবতল লেন্সের প্রধান অক্ষ। এই অবতল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যদি আলোক রশ্মি আপতিত হয় লেন্সের উপর, অর্থাৎ এইভাবে, এইভাবে এবং এইভাবে, তাহলে আলোক রশ্মি কী হবে, এইভাবে ছড়িয়ে যাবে, আলোক রশ্মি এই দিকে ছড়িয়ে পড়বে, অর্থাৎ অপসারী ক্রিয়া দেখাবে। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসে তাহলে আলোক রশ্মি এইভাবে ছড়িয়ে পড়বে আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে। এটা কি বলা হয় আমাদের অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এটা কি বলা হয় আমাদের অবতল লেন্সের অপসারী ক্রিয়া। তো এই গেল আমাদের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এবং অবতল লেন্সের অপসারী ক্রিয়া, এবং আমরা তার কারণ জানতে পারলাম, কারণ এই লেন্সগুলো আর কিছুই নয়, প্রিজম এবং স্ল্যাবের গঠন। এরপরে আমরা দেখব ফোকাস, অর্থাৎ উত্তল লেন্স এবং অবতল লেন্সের ফোকাস কি, ফোকাস বিন্দু কি, ফোকাস দূরত্ব কি, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এবার আমরা উত্তল এবং অবতল দর্পণের ফোকাস নিয়ে আলোচনা করব। দেখো ফোকাস বিন্দু, কোনো লেন্সের ফোকাস বিন্দু দু ধরনের, ফোকাস বিন্দু দু টাইপের। কি কি, একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, আর দু নম্বর কি
2 নম্বর হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার আমরা ফোকাস বিন্দু বলতে গেলে কোনটাকে বুঝি? ফোকাস বিন্দু বলতে গেলে আমরা অলওয়েজ এই দ্বিতীয় মুখ্য ফোকাসকে বুঝি। ফোকাস বিন্দু বললে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসকে আমরা বুঝি। তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস কি, কাকে বলে এবং এর রেখাচিত্রের মাধ্যমে কি করে দেখানো যাবে আমরা দেখব। দেখো, প্রথমেই আমরা করি উত্তল লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে এর সংজ্ঞাগুলো একটু আলাদা এবং ছবিগুলোও আলাদা। দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমরা একটা উত্তল লেন্সকে এখানে অঙ্কন করি, উত্তল লেন্সকে অঙ্কন করে উত্তল লেন্সের একটা আমাদের প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ লেন্সের ওপর আপতিত হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যদি লেন্সের ওপরে আপতিত হয় এইভাবে, তাহলে এই রশ্মিগুচ্ছ আমাদের কি হবে? একটু আগে আমরা খেয়াল করেছি যে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া হয়। অভিসারী ক্রিয়ার জন্যে এরা অক্ষের দিকে বেঁকে যাবে এবং অক্ষের দিকে বেঁকে একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হবে। এই যে বিন্দুটাতে মিলিত হচ্ছে আলোক রশ্মিগুলো, এই যে বিন্দুটাতে আলোক রশ্মিগুলো আমাদের মিলিত হলো, এই বিন্দুটাকেই বলা হবে আমাদের ফোকাস বিন্দু, অর্থাৎ এফ বিন্দু, ফোকাস বিন্দু। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি ফোকাসের সংজ্ঞা লিখি তাহলে এইভাবে লিখব যে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলে। মুখ্য ফোকাস বলে। দেখো, উত্তল লেন্সের প্রধান অক্ষ এটা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলা হবে আমাদের ফোকাস বিন্দু। মনে রাখবে যে মুখ্য ফোকাস বিন্দু সবসময় কিন্তু অক্ষের ওপরেই হবে। চলো, এরপর আমরা দেখব অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু। অবতল লেন্সের ফোকাস বিন্দু, দেখো আগে অবতল লেন্সের একটা ছবি আঁকি। এই হলো আমাদের একটা অবতল লেন্স। এই হলো অবতল লেন্স। অবতল লেন্সের একটা প্রধান অক্ষ থাকবে। এই হলো অবতল লেন্সের প্রধান অক্ষ। এবার এই অবতল লেন্সের ওপর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আমরা আলোকরশ্মি অঙ্কন করি, অর্থাৎ এইভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আলোকরশ্মি যায়, তাহলে আমরা কি জানি? একটু আগেই দেখেছি যে আমাদের অবতল লেন্সের অপসারী ক্রিয়া ঘটে, অর্থাৎ আলোকরশ্মি ছড়িয়ে যাবে চারিদিকে। অর্থাৎ এইভাবে আলোকরশ্মি আমাদের ছড়িয়ে যাবে। এবার এই আলোকরশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে টেনে নিয়ে আসি তাহলে আমরা এই ডটেড লাইনগুলো পাবো। অর্থাৎ কি মনে হবে না, আলোকরশ্মি এই লেন্সের পিছন দিকে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসের এই বিন্দুটাকেই বলা হবে আমাদের ফোকাস বিন্দু। যদি আমরা সংজ্ঞা লিখি যে অবতল লেন্সের ক্ষেত্রে
অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে অবতল লেন্সের ফোকাস বিন্দু বলে, ফোকাস বিন্দু বলে। অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অবতল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু দিয়ে এই আলোকরশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হবে, মানে এইখান থেকেই বেরোচ্ছে বলে আমার মনে হবে, সেই বিন্দুটাকেই বলা হবে আমাদের ফোকাস বিন্দু কার অবতল লেন্সের। তো এই গেল আমাদের মুখ্য ফোকাস বিন্দু। আমরা যে কোনো লেন্স নিই, আমরা উত্তল লেন্স নিতে পারি, উত্তল লেন্সের ক্ষেত্রেও এবং অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা যে কোনো লেন্স নেব। এই লেন্সের এখনও পর্যন্ত আমরা যেগুলো পড়েছি তার মধ্যে আমরা বুঝেছি যে লেন্সের একটা করে প্রধান অক্ষ থাকবে, লেন্সের একটা করে প্রধান অক্ষ থাকবে। এবার লেন্সের মাঝখানের বিন্দুকে বলা হবে আমাদের আলোক কেন্দ্র, লেন্সের মাঝখানের বিন্দুকে আমার বলা হবে আলোক কেন্দ্র, এবং এই লেন্সের একটি করে ফোকাস বিন্দু থাকবে, যাকে এফ দিয়ে প্রকাশ করা হবে, এবং এই লেন্সের ক্ষেত্রে এটা এদিকে ফোকাস বিন্দু থাকবে, যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। এবার এই আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব তাকেই বলা হয় ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব তাকেই বলা হয় আমাদের ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব ইংরেজিতে বলা হয় আমাদের ফোকাল লেন্থ। কি বলা হবে? ফোকাস দূরত্বের সংজ্ঞা লিখতে গেলে আমরা কিভাবে লিখব যে লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, ফোকাস দূরত্ব বলে। তাহলে লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের দূরত্বকে আমাদের ফোকাস দূরত্ব বলা হয়। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে এবং অবতল লেন্সের ক্ষেত্রেও, এবং একে ছোট হাতের এফের মাধ্যমে প্রকাশ করা হয়, একে আমাদের ছোট হাতের এফের মাধ্যমে প্রকাশ করা হয়। এবার আমরা চলে আসি ফোকাস তল কী জিনিস। ফোকাস তল কী জিনিস দেখো, এই উত্তল লেন্সের ক্ষেত্রে এবং অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দুটি যে জায়গায় অবস্থিত সেইখানে যদি একটা আমাদের তল কল্পনা করা হয়, আমাদের একটা তল কল্পনা করা হয় যাহা এই প্রধান অক্ষের সাথে আমাদের লম্বভাবে অবস্থান করে, তাহলে এই তলটাকে আমাদের বলা হবে ফোকাস তল, এবং এর ক্ষেত্রে এরকম হবে, এই তলটাকে আমাদের বলা হবে ফোকাস তল। ফোকাস তলে যদি সংজ্ঞা লিখি তাহলে লিখব লেন্সের মুখ্য ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত তলকে ফোকাস তল বলা হয়, ফোকাস তল বলে। এই হলো আমাদের ফোকাস তল এবং ফোকাস তলের সংজ্ঞা। এবার আমরা যদি বলি যে গৌণ ফোকাস কী জিনিস, গৌণ ফোকাস কী জিনিস,
দেখো আমরা সবসময় ফোকাস বিন্দু যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি যে আলোক রশ্মিগুচ্ছ কীরকম হবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। এবার যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, আলোক রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, সেরকম আলোক রশ্মিগুচ্ছ যদি আমাদের লেন্সে আপতিত হয়, অর্থাৎ মনে করো এইরকমভাবে কোনো আলোক রশ্মি লেন্সের মধ্যে আপতিত হলো, তাহলে এরা প্রতিষ্ঠিত হওয়ার পর কোন বিন্দুতে মিলিত হবে? অবশ্যই এরা কিন্তু কখনোই আমাদের এই প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হবে না, অর্থাৎ এরা কিন্তু এইভাবে এসে এই ফোকাস তলের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, এই ফোকাস তলের ওপর একটা বিন্দুতে মিলিত হবে। তো এই ফোকাস তলের ওপর অন্য যে কোনো বিন্দু, একেই বলা হবে আমাদের কি, গৌণ ফোকাস বিন্দু। তাহলে গৌণ ফোকাস বিন্দু কি বলবো, যে যখন পরস্পরের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, লেন্সে প্রতিষ্ঠিত হয়ে ফোকাস তলের যে কোনো বিন্দুতে মিলিত হয়, যে কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সেই বিন্দুকে গৌণ ফোকাস বিন্দু বলে। গৌণ ফোকাস বিন্দু বলে। দেখো এখান থেকে একটা কথা, যে এই গৌণ ফোকাস বিন্দুটি অবশ্যই কিন্তু ফোকাস তলেই অবস্থিত হবে। ফোকাস তল ছাড়া গৌণ ফোকাস বিন্দু আর কোথাও অবস্থান করবে না। গৌণ ফোকাস আমাদের প্রধান অক্ষের ওপর অবস্থান করবে না, এটা ঠিকই, কিন্তু গৌণ ফোকাস আমাদের ফোকাস তলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে অবস্থান করবে, সেটা কখনোই প্রধান অক্ষের ওপর নয়। তো এই হলো আমাদের গৌণ ফোকাসের কনসেপ্ট। ওকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সমস্ত ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গা তোমাদের অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাও। আর আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো তোমাদের নোটস দরকার হয় তাহলে অবশ্যই গুগল স্টোরে গিয়ে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো এবং সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে।